হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু এসআর কোচিং ক্লাসেস। আমাদের মোটো হলো শেখো নিজের ভাষায়। তো আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার নবম, ফিজিক্সের মানে ভৌত বিজ্ঞানের, ফিজিক্স তো তোমাদের এখন নেই, ফিজিক্স হচ্ছে তোমার 11-12 থেকে শুরু হবে। তো ভৌত বিজ্ঞানের আমরা আজকে নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার শুরু করছি, পরিমাণ পদ্ধতি ও পরিমাপের যন্ত্রসমূহ। ঠিক আছে? তো শুরু করতে গিয়ে প্রথম যেটা আমাদের জানতে হয় সেটা হলো যে রাশি। রাশি মানে ভৌতবিজ্ঞানের ভাষায় রাশি কাকে বলে? ঠিক আছে, রাশি হলো যে কোনো জিনিস বা বস্তু বা যে কোনো জিনিস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে যা পরিমাপ করা যায় তাকেই আমরা বলি রাশি। কি রকম জিনিস? যেমন হচ্ছে যে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি, তো তাহলে সেই দৈর্ঘ্যটা হলো আমাদের কাছে রাশি। আবার কোনো কিছুর ওয়েট বা মাস ভর আমরা পরিমাপ করতে পারি, তো সেটা হলো রাশি। তো তাহলে বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু পরিমাপ করা যায় তাই হলো রাশি। ঠিক আছে? এবার রাশি কয় প্রকার? রাশি হলো দুই প্রকার। কি কি? এই হলো রাশি। তাহলে রাশি কয় প্রকার? রাশি হলো দুই প্রকার। কি কি? স্কেলার রাশি, সেকেন্ড হলো ভেক্টর রাশি। এবার স্কেলার রাশি আর ভেক্টর রাশি কাকে বলে? স্কেলার রাশি হলো যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোন রকম কোনো দিক নির্দেশ করে না বা দিশা নির্দেশ করে না, তাকে বলা হয় স্কেলার রাশি। কিরকম? যেমন যদি আমি বলি যে কোনো জিনিসের দৈর্ঘ্য কতটা বা কোনো জিনিসের দূরত্ব কতটা, তো এটাই কোনো দিশা নির্দেশ করছে? করছে না। এটা শুধুমাত্র আমি বলবো যে হ্যাঁ, এখান থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার বা এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। ঠিক? যেমন ধরো আমি যদি কম্পারিজন করি যে আমি এখান থেকে শুরু করলাম, হাওড়া ধরো এটা, হাওড়া থেকে শুরু করলাম, দিয়ে আমি এরকম ঘুর পথে মেন লাইনে এসে আমি বর্ধমান পৌঁছালাম। ঠিক আছে? এটা হলো বর্ধমান। আবার আমি এরকম করে শর্ট রুটে এসে আমি বর্ধমান ঢুকলাম। তো আমি যে কোনো দিকে এসে বর্ধমান ঢুকছি, তো এটার কোনো স্পেসিফিক দিক নেই কিন্তু। ঠিক আছে? তো এটা শুধুমাত্র যেটা আছে সেটা হচ্ছে আমাদের মান। মান কি? ধরো এখানে যদি আমি বলি এটা হচ্ছে 5 কিলোমিটার। ঠিক আছে? এটা যদি আমাদের ধরে নাও কথার মানে বলছি 2 কিলোমিটার। তো এটা শুধুমাত্র লেন্থ যেটা সেটা বা ডিস্টেন্স যেটা সেটা শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই। এইবার তাহলে বা তুমি যদি কোনো কিছুর মাস ধরো, ধরো এটার মধ্যে বস্তুটার মধ্যে মাস কত আছে, তো এটাকে আমরা ধরে নিতে পারি মাস, এটা হচ্ছে লেটস সে 2 কেজি। ঠিক আছে? 2 কেজি যদি এটার মাস হয়, তো তাহলে এটা কি কোনো স্পেসিফিক্যালি দিক আছে? এটাকে আমি এইভাবে রাখলেও যা, ওইভাবে রাখলেও তাই, ঘুরিয়ে ফিরিয়ে যেমন ভাবেই রাখি না কেন এটার ওয়েট, সরি মানে মাস হচ্ছে কিন্তু এটা 2 কিলো। ঠিক আছে? সেম ভাবে দৈর্ঘ্যেরও মাস কিন্তু সেই মানে নির্দিষ্ট কোনো দিক নেই এদের। এইবার আসি আমরা ভেক্টর রাশিতে। ঠিক আছে? ভেক্টর রাশি কিরকম? ধরো আমি কথার মানে বললাম যে এইখান থেকে আমি এতটা ঘুরে তো আমি বর্ধমান পৌঁছালাম, কিন্তু আমার অ্যাকচুয়াল সরণ কতটা হলো? হাওড়া থেকে নিয়ে বর্ধমান, এটা হলো আমার সরণ। তো তাহলে আমি সরলাম কোন দিকে? এই দিকে। এই দিকে সরলাম। তো তাহলে এই যে সরণটা হলো, ধরো এটা হচ্ছে 1 কিলোমিটার, কিন্তু যেহেতু সরণের একটা ডাইরেকশন আমি সরছি, মানে তুমি ধরো একটা জায়গায় বসে আছো, ঠিক আছে? এবার তুমি যদি বসে থাকো তো তোমাকে আমি যদি সরাই, কোন দিকে সরাবো? যে কোনো একটা দিক নির্দেশ করে আমাকে সরাতে হবে যে আমি এইভাবে তোমাকে ঠেলে এই দিকে সরালাম, বা তুমি উত্তর উত্তর দিকে সরো, পূর্ব দিকে সরো, পশ্চিম দিকে সরো, কিন্তু তোমার একটা নির্দিষ্ট দিকে তোমাকে সরতে হবে, তাই না? তো তাহলে যে সরণটা হচ্ছে সেটা কিন্তু আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে? সেম ভাবে আমাদের যদি আমরা বলি আহ কি বলবো, বল। ঠিক আছে? ধরো আমরা বললাম এখানে বল। ঠিক আছে? আমরা যদি কোনো একটা জিনিসের উপর বল প্রয়োগ করি,
4 অ্যাপ্লাই করলাম। তো এটা আমি কোন দিকে ইয়ে করছি? ইস্টার্ন দিকে, পূর্ব দিকে। আবার যদি আমি ধরো কথার মানে বলছি, আমি এখান থেকে পশ্চিম দিকে বল প্রয়োগ করলাম, তো তাহলে এটা হচ্ছে ওয়েস্টার্ন দিকে। তো তাহলে প্রত্যেকটা মানে বলেরই কিন্তু কোন ডাইরেকশনে আমি বলটা প্রয়োগ করছি তার কিন্তু একটা দিশা বা দিক আছে। ঠিক আছে, তো সেই হিসাবে আমাদেরকে বলতে হয় যে বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে বোঝা গেল, স্কেলার রাশি মানে হচ্ছে শুধুমাত্র যার মান আছে, ঠিক আছে, কোনো রকম কোনো দিশা নির্দেশ করে না। আর ভেক্টর রাশি মানে হচ্ছে যার মান এবং অভিমুখ বা দিক বা দিশা, যাই বলো না কেন, দুটোই আছে, তাকে বলা হয় আমাদের ভেক্টর রাশি। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো, এইবার আমাদের স্কেলার আর ভেক্টরের কিছু পার্থক্য আছে, সেগুলো কি কি আমরা দেখে নিতে হবে। প্রথম পার্থক্য তো আমরা বললাম, শুধুমাত্র স্কেলার রাশি শুধুমাত্র মান আছে, আর ভেক্টর রাশি মান ও অভিমুখ দুই আছে। সেকেন্ড জিনিস কি হতে পারে, এতে সাধারণ গাণিতিক নিয়ম নিয়মে যোগ বা বিয়োগ হয়, ঠিক আছে, কিন্তু এতে সাধারণ গাণিতিক নিয়মে হয় না। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি সেগুলো এখানে শুধুমাত্র হয় না লিখলাম। আশা করছি সবাই বুঝতে পারছো। এইবার থার্ড পয়েন্টে এসো, সেটা হচ্ছে স্কেলার ইন্টু স্কেলার, ঠিক আছে, ইকুয়ালস টু অলওয়েজ স্কেলার হবে, কিন্তু ভেক্টর ইন্টু ভেক্টর এটা স্কেলারও হতে পারে বা ভেক্টর রাশিও হতে পারে। ঠিক আছে, আর চতুর্থ পয়েন্ট কি বলা যেতে পারে, এর উপরে কোনো রকম অ্যারো নির্দেশ হয় না। আর এতে যেহেতু এদের মান এবং অভিমুখ দুই আছে, সেক্ষেত্রে চিহ্ন, তীর চিহ্ন দিয়ে বোঝাতে হয়। ঠিক আছে, ইউজ হয়, সংক্ষেপে লিখলাম। তাহলে এই চারটে জিনিস, মান আছে, মান অভিমুখ দুই আছে। সেকেন্ড জিনিস হচ্ছে কি, সাধারণ গাণিতিক নিয়মে যোগ বা বিয়োগ হয়, এখানে সাধারণ গাণিতিক নিয়ম প্রযোজ্য নয়। থার্ড জিনিস হচ্ছে স্কেলার ইন্টু স্কেলার সবসময় স্কেলার রাশি হবে, কিন্তু ভেক্টর ইন্টু ভেক্টর স্কেলারও হতে পারে আবার ভেক্টর রাশিও হতে পারে। আর দিশা বোঝানোর জন্য তীর চিহ্ন ইউজ হয়, তীর চিহ্ন নির্দেশ হয় না। আর এখানে তীর চিহ্ন ইউজ হয়, কারণ এই দিশা আছে এই দিশা নেই। ঠিক আছে, ক্লিয়ার। এইবার দেখো, তোমাদের এইটা তো আশা করি প্রথমে আমি এক্সপ্লেন করে দিয়েছি, সাধারণ গাণিতিক নিয়মে যোগ বা বিয়োগ হয় কি হয় না, সেটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। যেমন ধরো, কথার মানে বলছি, আমি এখান থেকে গেলাম, দৈর্ঘ্য ধরো একটা 10 মিটার, 10 মিটার লম্বা একটা বাঁশ আছে,
এখান থেকে আমি 3 মিটার বাঁশ কেটে নিলাম। ঠিক আছে, তো 10 থেকে 3 বাদ গেল মানে এটা কত দাঁড়ালো? 7 মিটার। ঠিক আছে, কেন না এটা শুধু দৈর্ঘ্য, এর কোনো মান বা অভিমুখ কোনো কিছু নেই। সেই জন্য 10 মিটার যেহেতু টোটাল ডিস্টেন্স ছিল, এখান থেকে যখন আমি 3 মিটার আলাদা করে কেটে নিলাম, তো 7 মিটার আলাদা। তো তাহলে এই দুটোকে যোগ করলে 10 আসবে, আবার এই দুটোকে বিয়োগ করলে মানে 10 থেকে 3 বিয়োগ করলে 7 আসবে। ঠিক আছে, বোঝা গেল সাধারণ গাণিতিক নিয়ম যেমন হয়। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে আমি এটা তোমাদের নেক্সট মানে পরে গিয়ে এগুলো আরো ডিটেলসে বোঝানোর আছে, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে বলছি। ধরো একটা ফোর্স এইদিকে আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, F1 বলে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। আবার আমি এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম F2 বলে। তাহলে আমি তো যেহেতু দিশাটা আমার দুদিকে আলাদা, তাহলে আমার বস্তুটা, ধরো এইখানে আমার বস্তুটা আছে, ঠিক আছে, এইবার আমার বস্তুটা যদি আমি এই দিকে সরাই, মানে এই দিকেও ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই দিকেও ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, বোথ সাইডে, তাহলে বস্তুটা সরবে কোন দিক বরাবর? ধরে নেওয়া যাক এই দিক বরাবর বস্তুটা সরছে। তাহলে যে F3টা তোমার উৎপন্ন হলো, এইটার সমন্বয়ে যে F3 ফোর্সটা উৎপন্ন হলো, তাহলে সেটা কি এই দুটো যোগ করলে পাওয়া যাবে? কখনো না। কেননা আমি যদি F1টা আমার যদি এইদিকে অ্যাপ্লাই হচ্ছে এবং F2টাও সেম ডাইরেকশনে যদি অ্যাপ্লাই হতো, তাহলে কিন্তু আমি যোগ করলে সমান ইয়ে পেতাম, ইকুয়াল ফোর্স আমি পেতাম সাধারণ গাণিতিক নিয়মে। কিন্তু যেহেতু দুটো আলাদা আলাদা ডাইরেকশনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র যোগ বা বিয়োগ করলে কিন্তু আমরা এটা পাবো না F3 ভ্যালু। ঠিক আছে, এবার এইগুলোর কি প্রসিডিওর আছে, এগুলো আমরা পরে আলোচনা করবো। ঠিক আছে, চলো এইবার আমরা আসছি, রাশি তো হলো। এইবার রাশি থেকে যখন, রাশি তো পরিমাপ করা যায়, এবার পরিমাপ করবো কি দিয়ে? কিভাবে পরিমাপ করবো? ভাবার ব্যাপার, পরিমাপ করার জন্য কিছু তো লাগবে। তো সেখান থেকে এলো আমাদের ইউনিট বা একক। এবার ইউনিট প্রয়োজনীয়তা কেন এলো আমাদের? ধরো আমি যখন আমাদের মানে শুরুর দিকে কোনো কিছুই ছিল না, ইউনিট ছিল না, কোনো একক ইউনিট কোনো কিছু ছিল না, তো তখন আমাদের কি হতো, একটা আন্দাজ মতো আমাদের কাজ করতে হতো। যে আমি হয়তো রামকে বললাম, রাম শ্যাম যদু মধু কাউকে বললাম যে যা রাম, বাজার থেকে গিয়ে এই 1 মুঠো চাল নিয়ে আয়। এইবার রাম হয়তো, ধরো কথার মানে বলছি, আমি হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক মানুষ, আমার হাতের মুঠো কিন্তু এত বড়, রাম হচ্ছে ধরো একটা 10 বছরের ছেলে, বাচ্চা। এবার রাম যখন যাবে, ও গিয়ে দোকানে কি বলবে, কাকু কাকু আমাকে 1 মুঠো চাল দাও। এবার 1 মুঠো চাল বলতে কাকু বলবে, কার মুঠো হিসাবে 1 মুঠো চাল? তোর মুঠো? ও বলবে হ্যাঁ আমার মুঠোতে 1 মুঠো চাল দাও। এবার 1 মুঠো চাল যখন সে রাম নিয়ে এলো, তাহলে তাতে কি মানে আমার মতো একটা প্রাপ্তবয়স্ক মানুষের খাবার দাবার কমপ্লিট হবে, বা ফ্যামিলির খাবার দাবার কমপ্লিট করা সম্ভব? সম্ভব নয় কোনোভাবে। এতে রামের হাতে যেটুকু চাল ধরবে, রামের মতনই খাবার কিন্তু তাতে হবে। তো তাহলে পরিমাণটা কিন্তু আমি বোঝাতে পারছি না যে এক্স্যাক্টলি কতটা, তাই না? তাহলে এই পরিমাণটা বোঝানোর জন্য কি এই ধরনের সমস্যাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো সেই পরিমাণটা বোঝানোর জন্য যে কোনো একটা পদার্থ বা যে কোনো একটা জিনিসের একটা মিনিমাম বা মানে স্পেসিফিক কোয়ান্টিটিকে মানে প্রমাণ ধরে নেওয়া হলো, স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হলো, এবং সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা সেই রাশিগুলোকে আমরা পরিমাপ করব। সেই জন্য সেই জিনিসটাকে বলা হয় ইউনিট। বোঝা গেল? যদি ক্লিয়ার না হয় আর একটু ভেঙে পড়েছে। ধরো এইখানে একটা মগ আছে, ঠিক আছে, ঠিক আছে, এইবার আমরা এখানে ধরে নিলাম যে এই মগটার মধ্যে, আমরা কিন্তু জানি না যে এই মগটার মধ্যে কত জল ধরে বা কি ধরে না ধরে। আমরা, আমাদেরকে তো মাপতে হবে, একটা ইউনিট তৈরি করতে হবে। তো আমাদের যারা ফিজিসিস্ট আছেন বা
যারা গাণিতজ্ঞ আছেন তারা ধরে নিলেন যে এই মগটার মধ্যে যেটুকু পরিমাণ জল ধরবে সেই আয়তনটাকে আমরা ধরে নেব 1 লিটার। ঠিক আছে? বা আমাদের ধরে নাও একটা বাটখারা নিলাম, দিয়ে ধরলাম যে এর মধ্যে যে পরিমাণ ভর আছে সেই ভরটাকে আমরা ধরে নিলাম 1 কেজি। আমরা কিন্তু জানি না, এর আগে কিন্তু কোনো কিচ্ছু ছিল না, গল্পের মতো বোঝো ব্যাপারটা। তো প্রথম এইভাবে আমাদের ইউনিটের উদ্ভব হলো কি না, আমরা এটাকে 1 লিটার ধরে নিলাম, এই ধরে নেওয়াটাই কিন্তু ইউনিট। ঠিক আছে? এইবার এই ইউনিটটাকে ধরে নেওয়ার পর এটা আমাদের সুবিধা কিভাবে করবে, সেটা হচ্ছে যে ধরো এইখানে এবার বিশাল বড় বালতিতে 1 বালতি জল আছে। ঠিক আছে? এইবার আমি এটাকে মাপবো কিভাবে বা বোঝাবো কিভাবে? তো তখন আমি এই ফাঁকা মগটায় করে, ধরো এই মগটা খালি, ঠিক আছে, এই মগটা খালি, এই মগটায় করে আমি তখন এতে করে ডোবালাম, জল ঢাললাম, ডোবালাম, জল ঢাললাম, ডোবালাম, জল ঢাললাম। এইভাবে দেখা গেল এই মগটা, আমি বালতিতে জল আছে এইটা দিয়ে আমি 10 বার মাপলাম। ঠিক আছে? তাহলে কি হলো যে এই যে এই 10টা রয়েছে, এই 10বার মাপলাম, তাহলে 1 লিটার ইন্টু 10 টাইমস বা 10 বার, এটাকে ধরে নাও। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা পেলাম যে এই বালতির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 10 লিটার জল। বোঝা গেল? এইভাবে আমরা পরিমাপ করতে শুরু করলাম। তাহলে আবারও কি বলি, যে এই কোনো একটা বস্তু বা কোনো একটা পদার্থে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বস্তু বা পদার্থকে যদি প্রমাণ ধরে নেওয়া হয়, মানে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, বাংলায় বলা হয় প্রমাণ, ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড। ঠিক আছে? স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আমি সেই সেম টাইপের কোনো রাশিকে মাপার যে পদ্ধতি তাকেই বলা হয় একক। বোঝা গেল? সেই মানে অ্যাকচুয়ালি পদ্ধতিটাকে বলে না, বলা হয় এই যে প্রমাণ বা যে স্ট্যান্ডার্ডটা আমরা ধরে নিয়েছি সেটাকে বলা হয় ইউনিট। কি বলা হয়? ইউনিট। ঠিক আছে? বা একক। বোঝাতে পারলাম তাহলে ইউনিট বা এককের প্রয়োজনীয়তা কি এবং ইউনিট বা একক কাকে বলে। সেম জিনিস আমরা এইভাবে বললাম যে ধরো এইটার মধ্যে এটা একটা ধরনের বস্তা। ঠিক আছে? বস্তায় বাঁধা, কথা মনে বলছি, একটা এক্স পরিমাণ কয়লা আছে। ঠিক আছে? এক্স পরিমাণ কোল আছে এই বস্তায় বাঁধা। এবার আমরা মাপবো কি করে? এই বস্তাটাকে আমরা একদিকে চাপালাম, আর একদিকে চাপালাম, দেখলাম যে এইরকম আমার বাটখারা ধরছে 7টা, 7 পিস বাটখারা ধরছে, 7 পিস বাটখারা ধরছে। তাহলে কি হলো, সেম এইভাবে 1 কেজি ইন্টু 7, তাহলে হলো 7 কেজি। ঠিক আছে? আবার ধরো কথার মানে বলছি, তোমাকে আমি শুধুমাত্র মান বলে দিলাম, কোনো রকম কোনো ইউনিট নেই। তোমাকে আমি বললাম যে যাও বাবা, বাজারে যাও, বাজার থেকে গিয়ে তুমি 7 নিয়ে এসো, 7 আলু নিয়ে এসো, 7 কয়লা নিয়ে এসো, পেঁয়াজ নিয়ে এসো। 7 কি? 7 গ্রাম? 7 কিলো? কি? জানো না? তাহলে
সেই যে প্রয়োজনীয়তাটা বোঝানোর জন্য আমাদের ইউনিটের প্রয়োজন। বুঝতে পারলাম তাহলে যে আমাদের এক্স্যাক্টলি কত পরিমাণ জিনিস আমাদেরকে আনতে হবে বা কত পরিমাণ জিনিস আমরা নিচ্ছি কিনছি দৈনন্দিন জীবনে ব্যবহার করছি, সেই যে পরিমাণটা বোঝানোর জন্য আমাদের ইউনিটের প্রয়োজন। না হলে শুধুমাত্র এই যে সাত, যদি বলি সাত মান থেকে গেল, কিন্তু যতক্ষণ না আমি সাতের পাশে কেজি লাগালাম ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা, বা ইউনিট লাগালাম ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এক্স্যাক্ট পরিমাণ বোঝাচ্ছে না। বোঝা গেল? চলো। আশা করছি তোমাদের সবারই ইন্টারেস্ট যাচ্ছে ফিজিক্সের প্রতি, বা আমি হয়তো একটু হলেও পড়াতে পারছি তোমাদেরকে ইন্টারেস্ট জাগিয়ে। যাই হোক, তোমরা কমেন্টে জানিও কেমন কি পড়াশোনা করছে। ঠিক আছে, চলো। এবার আসি আমরা ইউনিট। এবার ইউনিট তো হলো, এতক্ষণ আমরা ইউনিটের প্রয়োজনীয়তা জানলাম, সবকিছু জানলাম। এইবার আমাদের একটা আজব টাইপের জিনিস এলো, সেটা হচ্ছে কিছু কিছু রাশি আছে যার মানে প্রকাশ করার জন্য বা যাকে প্রকাশ করার জন্য কোনো ইউনিটের প্রয়োজন হয় না। এবার সেই রাশিগুলো কি? আরে স্যার, আপনি তো এতক্ষণ পর্যন্ত খুব ইউনিটের প্রয়োজনীয়তা বোঝালেন, একক দরকারি, একক ছাড়া কোনো কিছু হবে না, তো তাহলে এখন কেন এখন? এটা ব্যতিক্রম কেস। ব্যতিক্রম কেস কিরকম হয় বলছি। যেমন ধরো, ফর এক্সাম্পল আমরা ধরলাম আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব। এবার আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? বা পড়া পারমাণবিক বা আণবিক গুরুত্ব কাকে বলে? আপেক্ষিক গুরুত্ব হলো, ধরো কোনো একটা, আপেক্ষিক গুরুত্ব হলো কোনো একটা বস্তুর ঘনত্ব। ধরো আমি নিয়ে নিলাম যে একটা জলের ঘনত্ব, এক্স ওয়াই জেড কিছু একটা মান এলো। ঠিক আছে, এক্স ওয়াই বা জেড জলের ঘনত্ব আমি ধরে নিলাম। এইবার এই ঘনত্বটাকে স্ট্যান্ডার্ড বা প্রমাণ করে, যেটা একটু আগে বললাম, ধরে আরেকটা বস্তুর ঘনত্বকে যে আমরা তুলনা করছি, তুলনা কিভাবে করে? অনুপাতে। তো সেই তুলনা করাটাকে আমরা বলবো আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, বোঝা গেল? তো তাহলে এইবার যখন আমরা কোনো জিনিসকে তুলনা করবো, ধরো কথার মানে বলছি, উম, ধরো জলের ইয়ে পাওয়া গেল, মানে যে কোনো এক্স ওয়াই জেড যে কোনো একটা বস্তু নিলাম, তার ইয়ে পাওয়া গেল ধরো 5 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এইবার আমরা মানে জলের ইয়ে পেলাম ধরো 1 কেজি বাই মিটার কিউব। তাহলে এই যে এক্স ওয়াই যে বস্তুটা আছে, এক্স ওয়াই যে বস্তুটার আপেক্ষিক গুরুত্ব আমি বের করছি, তাহলে সেটা কি দাঁড়াবে? এই যে আমার ইউনিট আর এই ইউনিট ওপর নিচে আছে কেটে গেল, তাহলে এটা শুধুমাত্র দাঁড়াবে 5। বোঝা গেল জিনিসটা? না আরেকবার বলবো? আরেকবার বললে ভালো হয়। যাই হোক, বলছি। ধরো পারমাণবিক বা আণবিক গুরুত্ব দিয়ে ব্যবহার। পারমাণবিক বা আণবিক গুরুত্ব কাকে বলে? পারমাণবিক হচ্ছে যে হাইড্রোজেন, যে কোনো একটা পরমাণু, একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, যে মাসটা আছে, ঠিক আছে, সেই মাসটা অন্য
কোনো একটা এক্স ওয়াই জেড যে কোনো একটা পরমাণু, ধরো একটা লোহার পরমাণুর ক্ষেত্রে বা একটা নাইট্রোজেনের পরমাণুর ক্ষেত্রে, নাইট্রোজেন নাইট্রোজেনের পরমাণুর ক্ষেত্রে সেটা নাইট্রোজেনের যে মাসটা আছে, নাইট্রোজেনের যে মাসটা আছে তার মানে নাইট্রোজেনের যে মাসটা বা পরমাণুটা, সেটা হাইড্রোজেনের পরমাণুর তুলনায় কতটা হয়, তুলনা মানে অনুপাত। ঠিক আছে, তো তাহলে আমি যাই হোক না কেন মাসের ক্ষেত্রে, ধরো এটা আমি কেজিতে বোঝাই বা গ্রামে বোঝাই বা যাকেই প্রকাশ করি না, সামথিং কিছু একটা গ্রাম ধরলাম। ঠিক আছে, আবার নিচেতেও হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে ইউনিট প্রতি গ্রাম। ঠিক আছে, কম্পারিজন যখনই হবে বা তুলনা বা অনুপাত যখনই হবে, গ্রাম গ্রাম কেটে গেল, ক্যান্সেল হয়ে গেল, তো তাহলে এর কোনো কিন্তু ইউনিট পাওয়া গেল না। বোঝা গেল জিনিসটা? আশা করছি এবার তোমরা সবাই বুঝতে পেরেছো। সেম হচ্ছে অণুর ক্ষেত্রে হচ্ছে আণবিক, পরমাণুর ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক গুলো। ঠিক আছে, এইগুলো সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, স্পেশাল কিছু ক্ষেত্রে। ঠিক আছে, স্পেশাল কিছু ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য। তো উদাহরণস্বরূপ তোমরা এইগুলো একটু মাথায় রাখতে হবে, তোমাদের একটু পরীক্ষা অনেক সময় প্রশ্ন আছে যে একক বিহীন রাশি কাকে বলে, বা তার এক্সাম্পল দাও, তো তখন সেক্ষেত্রে তোমাদেরকে এইগুলো বলতে হবে। ঠিক আছে, এইবার আমরা আসি ইউনিট বা একক কয় প্রকার। ইউনিট বা একক হলো দু প্রকার। কি কি ইউনিট হচ্ছে? এক হচ্ছে মূল একক, আর এক হচ্ছে লক্ষ একক। ঠিক আছে, এটাকে ইংলিশে বলা হয় তোমাদের ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট, আর এটাকে বলা হয় ডিরাইভড ইউনিট, ডিরাইভড ইউনিট। ঠিক আছে, এইবার মূল একক কাকে বলে এবং লব্ধ একক কাকে বলে, মানে ফান্ডামেন্টাল, কথাটা দিয়ে কিছু বুঝতে পারছো? মূল মানে কোনো কিছুর উৎপত্তি যেখান থেকে হয় তাকে বলা হয় মূল। যেমন একটা উদ্ভিদের উৎপত্তি হয় মূল থেকে, বা আমরা কোনো কিছু বলি যে হ্যাঁ শক্তির মূল স্রোত এটা, মূল মানে যেখান থেকে সবকিছুর উৎপত্তি হচ্ছে মূল। ঠিক আছে, এর আগে কিছু নেই, মূল মানে হচ্ছে সেইখান থেকে সবকিছু শুরু। ইংরেজিতেও দেখো নামটা ভেঙে বুঝতে পারবে, ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল কেন বলছে? একটা বাড়ি যখন তৈরি হয় তো তার ফাউন্ডেশন কথাটা কেন আছে, ভিত, ভিত থেকে সবকিছু তৈরি হয় বাড়ি। তো সেইভাবেই হচ্ছে ফান্ডামেন্টাল কথাটা বলা হচ্ছে, মানে এর আগে কিছু নেই, যা কিছু তৈরি হবে এইগুলো দিয়ে তৈরি হবে। ঠিক আছে, তো এইগুলো একটু যদি এরকম ভাবে ভেঙে পড়ো বা বুঝে পড়ো, তাহলে কিন্তু তোমাদের এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এগুলো পরীক্ষায় জাস্ট আসবে, তোমাদের এই গল্পগুলি মনে পড়বে, তখনই তোমরা লিখতে পারবে। তাই না? তো যে মূল একক বা ফান্ডামেন্টাল ইউনিট কাকে বলা হয়, তোমরা অলরেডি সংজ্ঞা পেয়ে গিয়েছো, এর মধ্যেই লুকিয়ে আছে। সেটা হলো যে যে এককগুলো প্রকাশ করার জন্য কোনো অন্য এককের ওপর ডিপেন্ডেবল নয়। ঠিক আছে, বা ডিপেন্ডেন্ট নয়, যেসব ইউনিট বা এককগুলো নিজেরা স্বাধীনভাবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারে তাকে বলা হয় মূল একক, বা কোনো কিছুর ওপর তারা ডিপেন্ডেন্ট নয় অন্য কোনো ইউনিটের ওপর প্রকাশ করার জন্য। ঠিক আছে, যেমন কি এইটা একটু মাথায় রাখতে হবে। মূল একক কোনগুলো? এক হচ্ছে ভর, সেকেন্ড হচ্ছে দৈর্ঘ্য, থার্ড হচ্ছে সময়, ফোর্থ হচ্ছে উষ্ণতা, ফিফথ
দীপন, আচ্ছা আমি এই দিকে লিখি, হ্যাঁ, তাহলে তোমাদের ইউনিট গুলো লিখতে পারবে। নিচে নিচে লিখি। দীপন প্রাবল্য, 1 2 3 4 5, পাঁচটা, 6 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ মান। বেশ। আর 7 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ। ঠিক আছে। ভর অর্থাৎ মাস, মাস কিসের কোন ইউনিটে প্রকাশ করা হয়? সেটা হচ্ছে মাস প্রকাশ করা হয় ধরে নাও কেজিতে। ঠিক আছে, আমি একটা করে ইউনিটই লিখছি। দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রকাশ করা হয় তোমার মিটার। ঠিক আছে। টাইম, টাইম কিসে করা হয়? সেকেন্ড। উষ্ণতা ধরে নিলাম কেলভিন বা সেলসিয়াস। দীপন প্রাবল্য মানে লুমিনাস ইন্টেন্সিটি কি বটে সেটা একটু পরে বলছি। এটাকে বলা হয় সিবি, ক্যান্ডেলা এর ইউনিট। তড়িৎ প্রবাহমান হচ্ছে ফ্লো অফ ইলেকট্রিসিটি, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে। আর এটা মোল। বুঝে গেল? দেখো এই যে সাতটা, ঠিক আছে, এই যে সাতটা, এইগুলো কিন্তু কোনোভাবেই আমাদের কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, বোঝা গেল? এই কোনোভাবে কি ভর দৈর্ঘ্যের উপর ডিপেন্ডেন্ট, বা মানে আমাদের যে মিটার, মিটার কোনোভাবে সেকেন্ডের উপর ডিপেন্ডেন্ট? কেউ না, সবাই কিন্তু এক মানে নিজস্ব ভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে সক্ষম। বোঝা গেল? সাতটা, এটা মাথায় রেখে দেবে সবসময়। অনেক সময় হয়তো দেখা গেল তোমাকে অপশন দিয়ে দিল, তোমাকে এর মধ্যে থেকে চুজ করতে দিল যে এদের মধ্যে কোনটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট নয়, বাকি তিনটে দিয়ে দিল, একটা হয়তো তোমার ডিরাইভড ইউনিট দিয়ে দিল। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? বেশ। এইবার তোমাদের এই যে সাতটা, সাতটার মধ্যে মানে সাতটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এইবার এইটা যখন তোমরা বুঝে গিয়েছো, তাহলে এইটা তো আলাদা করে আর বোঝানোর কিছু নেই। তোমরাই বলো কি হতে পারে। এরা স্বাধীন, এরা পরাধীন। কার ওপর? এদের ওপর। ঠিক আছে। কিরকম? যে যে ইউনিট গুলো প্রকাশ করার জন্য আমাদের মূল বা ফান্ডামেন্টাল ইউনিটের প্রয়োজন হয়, তাদের আমরা বলি লব্ধ বা ডিরাইভ। ডিরাইভ কাকে বলে? কোনো কিছু, কোনো কিছুর মাধ্যমে খুঁজে বের করা, মানে তৈরি করা, তাকে বলে আমরা ডিরাইভ। যে এই এটা আমরা মানে ডিরাইভ করে বের করেছি। ঠিক আছে। তো এরা, এই যে ইউনিট গুলো, এদের উপর কোনো না কোনো ভাবে ডিপেন্ডেন্ট। যেমন একটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরো এক্সাম্পল হিসেবে আমি ধরলাম ধরো বেগ। ঠিক আছে, বেগের ইউনিট মিটার পার সেকেন্ড। তাহলে কার উপর ডিপেন্ডেন্ট? এই যে এই মিটার, এই সেকেন্ড। ঠিক আছে। সেম ভাবে তুমি ত্বরণ নিয়ে নাও বা তুমি যে কোনো জিনিস নিয়ে নাও, তো তারা কিন্তু কোনো না কোনো ভাবে ফান্ডামেন্টাল ইউনিটের উপর ডিপেন্ডেবল। বেশ। এইবার একটা জিনিস ছুটে গিয়েছিল, সেটা হচ্ছে দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি যেটাকে বলা হয়। এই দীপন প্রাবল্যটা কি?
দীপন প্রাবল্য হচ্ছে একটা লাইটের তলায় আমি দাঁড়িয়ে আছি, সেটা কতটা উজ্জ্বল। ঠিক আছে, সেই উজ্জ্বলতাটাকে মাপার জন্য যে ইউনিট আমরা ইউজ করি, ক্যান্ডেলা, সেটাকে বলা হয় দীপন প্রাবল্য। ঠিক আছে, মানে কি বলবো, মানে ধরো একটা লাইট কতটা জোরালো, আমরা গোদা বাংলায় যেটা বলি যে কতটা জোরালো আলো, তো সেই তার উপরে লুমিনাস ইন্টেন্সিটি ডিপেন্ড করে, বা লুমিনাস ইন্টেন্সিটির উপরে অ্যাকচুয়ালি কথাটা ভুল বললাম, লুমিনাস ইন্টেন্সিটির উপরে একটা লাইটের উজ্জ্বলতা ডিপেন্ড করে। ঠিক আছে, তো তাকে বলা হয় দ্বিগুণ প্রাবল্য। তো নামটা শুনে কনফিউজ হওয়ার কিছু নেই। আর তড়িৎ প্রবাহ তো তোমরা জানো, একটা কারেন্ট মানে তারের মধ্যে দিয়ে কতটা ইলেকট্রিসিটি ফ্লো করছে। ঠিক আছে, আর পদার্থের পরিমাণ মানে একটা পদার্থের মানে পরিমাণ বলতে মোল হিসাবে তৈরি করা হয়। একটা অণু কতটা হচ্ছে ওয়েট, সেটাকে বলা হয় মোল। ঠিক আছে, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে ডিফারেন্ট ডিফারেন্ট হয়। ঠিক আছে, তো সেটা হচ্ছে মোল। বুঝা গেল? এগুলো আবার পরে আলোচনা করবো আমরা। জাস্ট তোমাদেরকে আজকে সংক্ষেপে আমি বলছি এই জিনিসগুলো। হলো, এইবার একটা নতুন জিনিসে আছি, সেটা হচ্ছে এই যে আমরা ইউনিট গুলোকে প্রকাশ করছি, সেই প্রকাশ করার জন্য তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিমাপ চালু হতে শুরু করলো। ধরো কথা মানে বলছি, যখন আমাদের কোনো কিছু ছিল না, একে অপরকে জানতাম না, তো এইখানে একটা দেশ আছে, ধরো ভারতবর্ষে আমাদের তখন আমরা ব্রিটিশ শাসনের অধীনে আমরা কাজ করছি, বা ব্রিটিশ শাসনের অধীনে আমরা তো তখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্রিটিশারদের দেওয়া এর পি এস সিস্টেমে আমরা কাজ করতাম। তো এইরকম ভাবে তিনটে আমাদের ইউনিটের সিস্টেম আছে। এক হয়ে গেল ধরে নাও আমাদের এফপিএস, যেটা তোমাদের এখন এই মুহূর্তে সিলেবাসে সেইভাবে নেই। তারপরে এলো সিডিএস। ঠিক আছে, আর এইদিকে হলো তোমাদের এন এ এস। ঠিক আছে, এইবার এই তিনটে পদ্ধতিতে, এগুলোকে বলা হয় আলাদা পদ্ধতি। ঠিক আছে, এই তিনটে পদ্ধতিতে তোমাদের ইউনিটকে মেজার করা যায়, বা এই তিনটে পদ্ধতি ইউনিটের মাধ্যমে রাশিকে মেজার করা যায়। যেমন কি এফপিএস, এটা কি জিনিস? ফুট পাউন্ড সেকেন্ড। সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এমকেএস, মিটার কিলোমিটার সেকেন্ড। এই সরি, কিলোমিটার বলছি, মিটার কেজি মানে কিলোগ্রাম সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল? তো এইবার একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে যে ধরো আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে গেলাম, সেই ক্ষেত্রে আমরা দেখা গেল যে একটা দেশে আমাদের এফপিএস চলছে, ফুট পাউন্ড। এই জন্য তুমি দেখবে ক্রিকেট গ্রাউন্ড সবসময়, যে ক্রিকেট ব্রিটিশারদের খেলা, সেই জন্য ক্রিকেট গ্রাউন্ড সবসময় গজে পরিমাপ করা হয়। 3 ফুটে হয় 1 গজ, এই যে ফুট সিস্টেম। বোঝা গেল? কিছু কিছু ক্ষেত্রে আমরা যে ডাব্লিউডাব্লিউ রেসলারদের দেখবে তোমাদের পাউন্ডের ওয়েট দেওয়া হয়, সেই পাউন্ড। ঠিক আছে, তো যখন ইন্টারন্যাশনালি ট্রেড করতে গেলাম তখন এর সাথে ক্লাস লাগছে, বা এটা তো একই পরিমাপ ধরে নেওয়া যেতে পারে, বা মানে কি বলবো, মানে আমি ধরো ট্রেড করছি, আমি মাল পাঠাচ্ছি কেজিতে। ঠিক আছে, কেজিতে, এরা কেজি ভাষা জানে না, এরা কেজি পরিমাপ জানে না, এরা জানে পাউন্ড। ঠিক আছে, এইবার হলো সমস্যা। তো সবাই মিলে প্রত্যেকটা দেশের যারা বড় বড় মাথারা আছে, তারা মিলে একটা অর্গানাইজেশন তৈরি করলো, এবং এই অর্গানাইজেশনটা আছে মানে ফ্রান্সের প্যারিসে। ইন্টারন্যাশনাল আই বি এম। ঠিক আছে, আমার এক্স্যাক্টলি এটা মনে পড়ছে না। এটা ফ্রেঞ্চের, ইয়েটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজারমেন্ট। এবার তোমরা হয়তো ভাববে কি, কোথা থেকে আসছে ইয়ে বলে। এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। ঠিক আছে, মেবি এটা হয়তো আমি রং হতে পারি, এক্স্যাক্টলি আমার ইয়েটা মনে পড়ছে না। তো আমি জাস্ট তোমাদেরকে একটা যে যতদূর সম্ভব মানে 90% আমার মনে পড়ছে পিআইবিএম, এটা ফুল ফর্ম।
যেটার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজারমেন্ট। এগুলো তোমাদের আউটলাইন দিতে আমি জাস্ট এমনি বললাম কথা না। এইবার এরা ঠিক করলো কি, যে আমরা একটা স্ট্যান্ডার্ড মানক তৈরি করি, স্ট্যান্ডার্ড ও মানক তৈরি করি ইন্টারন্যাশনাল, যেটা আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে সুবিধা করবে। তো সেক্ষেত্রে এখানে ধরে নেওয়া হলো যে এমকেএসডি পদ্ধতিতে, যেটা আমরা লিখলাম এম ই এস, এটা কি আমাদের ধরে নেওয়া হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সেই জন্য আমাদের এটাকে বলা হয় এসআই ইউনিট। বুঝা গেল এসআই ইউনিট কোথা থেকে এলো এবং তিন ধরনের ইউনিটের যে মেজারমেন্টের পদ্ধতি সেটা কি। Clear? বেশ। এইবার একটা ছোট টপিকই পড়ে আছে, সেটা হচ্ছে পদার্থের মাত্রা। বোর হচ্ছে না তো তোমরা? আর হলি, যাই হোক, চলো। মাত্রা, মাত্রা মানে আবার কিন্তু বাংলা মাত্রা নয়, বা এই যে মাত্রা দিলাম সেটা নয়। ঠিক আছে, এটা ফিজিক্সের মাত্রা। বেশ, এবার मात्रा की, ये कौन से बला का नाम है मात्रा, बताते हैं। মাত্রা হলো, ধরো আমরা এই যে একটু আগে বললাম যে ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট, ঠিক আছে, তো এই যে ডিরাইভড ইউনিট গুলো আছে এইগুলো ফান্ডামেন্টাল ইউনিটের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়, তাদের ভেতরে স্কেলিটনটা বা কঙ্কালটা কি রকম, সেইটা জানার পদ্ধতি হচ্ছে এই মাত্রা। কিভাবে আমরা ডিরাইভড ইউনিট গুলোকে ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে, বা কি কি ধরনের ফান্ডামেন্টাল ইউনিট ঢুকে আছে সেটাকে আমরা মাত্রার মাধ্যমে প্রকাশ করি। বোঝা গেল? ধরো একটা এক্সাম্পল দিই। আচ্ছা, তার আগে তোমাদেরকে জেনে নিতে হবে লেন্থ, এল এইচ, লেন্থ এর মাধ্যমে প্রকাশ করা হয়। তোমার যেটা মাপ, ঠিক আছে, মাপ এন, টাইম হচ্ছে টি। এইবার একটা তুমি ডিরাইভড ইউনিট নিয়ে নাও যে কোনো, ঠিক আছে, কি ডিরাইভড ইউনিট নেওয়া যায় বলো, তোমরাই বলো। ধরো আমরা নিলাম বেগই নাও, সবটা দিয়ে আমি বলে দিলাম। বেগ, বেগ মানে কি হচ্ছে দূরত্ব বা দৈর্ঘ্য দিয়েও আমরা বলতে পারি। দৈর্ঘ্য মানে শর্ট টার্মের ক্ষেত্রে দৈর্ঘ্য ইউজ করা হয়, একটু লম্বা হলে দূরত্ব, কিন্তু জিনিসটা তো একই, লম্বা মাপ বাই সময়। সময়। এইবার আমরা যখন দূরত্ব বাই সময় করছি, তাহলে দূরত্বটাকে আমরা কি দিয়ে করেছি, এল, ঠিক আছে, তাহলে এল বাই সময় হচ্ছে কি বলেছি, টাইম, ঠিক আছে, এল বাই টি। বা এটাকে আমরা প্রকাশ করতে পারি এল টি টু দি পাওয়ার -1। কেন? মানে যখন বাই হয়ে থাকে এর পাওয়ার কিন্তু নেগেটিভ হয়, -1, সেই জন্য এটা উপরে চলে যাবে। বোঝা গেল? ছোট জিনিস দিয়ে বললো। সেম আর একটা দেখি আমরা, ধরো ত্বরণ, ঠিক আছে, ত্বরণের ক্ষেত্রে হচ্ছে সেম, দৈর্ঘ্য বাই, আচ্ছা, এটাকে আর একটু ভেঙে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদিও তোমাদের পরীক্ষার খাতায় এতটা ভেঙে না বললেও চলবে, তাও তোমাদের এখন যদি প্রথমবার বোঝানোর ক্ষেত্রে আমি আর একটু ভেঙে বলছি। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে সময়ের সাথে বেগ কিভাবে পরিবর্তন হচ্ছে, বেগ বাই সময়, তাই তো? বেগ, তাহলে বেগ বাই সময় মানে কি হচ্ছে, বেগ হচ্ছে কি দূরত্ব বাই সময়, বা দৈর্ঘ্য ধরে নাও, দৈর্ঘ্য বাই সময়।
যেহেতু নিচে অলরেডি একটা সময় ছিল তাহলে সময় স্কোয়ার লিখে দিচ্ছি। এইবার এটাকে প্রকাশ করো, দৈর্ঘ্য হচ্ছে এল বাই টি স্কোয়ার, বা এটাকে আমি ধরো বলতে পারি এল টি টু দি পাওয়ার -2। বুঝে গেল জিনিসটা? তাহলে এই হলো মাত্রা, বেগ, ত্বরণ, এইভাবে সমস্ত কিছু বের করা যাবে। ধরো ঘনত্ব যদি আমরা বের করি, ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব যদি বের করি তাহলে হচ্ছে মাস বাই হচ্ছে ভলিউম। ভলিউম কিভাবে আসে, সেটা হচ্ছে মাসকে আমরা এম দিয়ে প্রকাশ করলাম, আর এল ইন্টু এল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ছোটবেলাকার পড়া মনে পড়ছে? তাহলে এম এল ইকুয়াল -2। ক্লিয়ার? এই গেল আমাদের মাত্রা। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো মোটামুটি আজকে এখানেই শেষ। আর বাকি বলতে আমি একটা ছোট্ট গল্প বলছি। তোমরা অনেকেই হয়তো আর্কিমিডিসের সূত্র পড়ে থাকবে বা আর্কিমিডিসের ল পড়ে থাকবে, অনেকে শুনেছো অনেকে হয়তো শোনোনি, জানি না। আর্কিমিডিসের গল্প, আমাদের একটা গল্প ছিল ইউরেকা ইউরেকা বলে। এবার ইউরেকা শব্দের মানে হচ্ছে পেয়েছি পেয়েছি। এবার আর্কিমিডিস কে ছিলেন? মধ্যযুগে একজন বিশাল বড় গাণিতজ্ঞ বা বিশিষ্ট বলা যেতে পারে। তো উনি ছিলেন আর্কিমিডিস। এইবার মধ্যযুগে একজন রাজা ছিলেন, তিনি, রাজার নাম আমার এই মুহূর্তে মনে নেই। তো মধ্যযুগীয় যে রাজা যিনি ছিলেন, তিনি একদিন, তিনি খুব শৌখিন টাইপের। তিনি কি করলেন, তিনি একদিন একটা মুকুট বানাতে দিলেন। এইবার স্বর্ণকারকে একটাই কথা বলা হয়েছিল যে তুমি মুকুট কিন্তু বানাবে তোমার যা ইচ্ছা, মুখ এখন আমি দেবো তোমাকে, তুমি যা মুখ খুলে বলবে সেটাই, কিন্তু যেন 100% শুদ্ধ সোনা হয়, খাঁটি। বলো বেশ, ঠিক আছে, কোনো রকম যেন তাতে খারাপ না থাকে। যথার্থ সেই মতো মুকুট রেডি হয়ে চলে। এইবার মুকুট যখন রেডি হয়ে গেল, রাজার মনে সন্দেহ জাগলো যে আমি এটাকে যাচাই করবো কিভাবে, যে মুকুটটা আদৌ খাঁটি না খাঁটি নয়। তো এবার সেই যুগে আর্কিমিডিস সবচেয়ে বড় আমাদের গাণিতজ্ঞ বা ফিজিসিস্ট বলা যেতে পারে, উভয়। তো উনি কি করলেন, উনি আর্কিমিডিসকে দায়িত্ব দিলেন যে তুমি যেহেতু সায়েন্টিস্ট, তুমি বাবা খুঁজে বের করো এর মধ্যে আদৌ খাদ আছে নাকি পুরো 100% পিওর গোল্ড। তো উনি কি করলেন, উনি তখন বললেন যে এ তো মহা মুশকিল। কিন্তু হ্যাঁ, সরি, একটা কথা বলতে ভুলে গেছি যে ওর মধ্যে কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে মুকুটটাকে কোনোভাবে ভাঙা যাবে না বা গলানো যাবে না, তাহলে মুকুটটাই আর থাকবে না, তাই না? তো তাহলে না ভেঙে না গলিয়ে কোনো কিছু হবে, তুমি এটার পিওরিটি খুঁজে বের করো। তো মহা মুশকিলের কাজ, কিভাবে বের করে নেয় মুকুট? তো ওইটা তুমি যদি না বের করতে পারো তাহলে কিন্তু তোমার মৃত্যু হবে। আর কিছু কিসের ঘুম আসে না, সময় পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, চিন্তা করতে 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 আর কি করলেন, একদিন বাথটব ছিল, ঠিক আছে, বাথটবে যখন উনি চান করতে যাচ্ছেন, তখন বাথটবে বসা মাত্রই কিছুটা জল উপচে পড়ে গেল বাইরে। তাতে কি হলো, জল উপচে যেই পড়ে গেল, তখনই হঠাৎ করে আমার মাথায় টাইট করলো, তখন চেঁচিয়ে উঠলেন ইউরেকা ইউরেকা। হ্যাঁ, ইউরেকা ইউরেকা, পেয়েছি, কি পেয়েছি। এইবার এইটাকে, এখান থেকেই আমাদের যে প্লাবতা সূত্র, সেটা আমাদের উদ্ভব বা উৎপত্তি। এবার উনি কি পেয়েছিলেন, সেটা হচ্ছে উনি বললেন যে ধরো একটা কোনো পাত্রে যদি আমাদের পুরো ভর্তি 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 জল থাকে, তাহলে এর মধ্যে যে বস্তু অর্ধ অর্ধ বা পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে, ঠিক আছে, যে বস্তু অর্ধ বা পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে যে কোনো, তাহলে এই এই যে ডোবানো হলো, তার ফলে এখান থেকে একটা জল উপচে পড়বে, এদিকে উপচে পড়বে, তাহলে যে পরিমাণ জল উপচে পড়ছে তার আয়তন এই যে নিমজ্জিত অবস্থায় থাকা এই বস্তুটার আয়তনের সমান হবে।
ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্লাবন। এবার আমরা আরেকটু ডিটেলসে বুঝি জিনিসটা। তোমাদের এইটাই না, ধরো আমি একটা মাপনি চোঙ নিলাম, ঠিক আছে, মাপনি চোঙের মধ্যে ধরো এতটা জল ভর্তি আছে, ঠিক আছে? এইবার প্রথমে এই যে জলটা ভর্তি আছে এর মধ্যে যখনই আমি একটা বস্তুকে নিমজ্জিত করলাম, তখনই কিন্তু এর যে নেক্সট স্তরটা উঠে গিয়ে আমার এইখানে পৌঁছে যাবে, ঠিক আছে। তো তাহলে আমি এইখান থেকে এই যে জলটা, মানে যে জলটা ছিল, এইটার ভলিউম আমি ধরে নিলাম V1, আর এইখান থেকে যে এই জলটা ছিল এটা আমি ধরে নিলাম V2। তাহলে বস্তুটা এখন কি দাঁড়াবে? V2 মাইনাস V1। কেননা বাদ বাকিটাই হচ্ছে এই যে এক্সট্রা যে জলটা বাড়বে এইটাই হচ্ছে বস্তুটা এখন, তবে তো এটা তুলতে পেরেছে এই জিনিসটা, এবার জলের স্তরটা কি উঠতে পেরেছে। এইবার আমি যদি এই বস্তুটার ঘনত্ব বের করি তাহলে কি হবে? এইটা হলো ভলিউম, আর বস্তুটার যে ওজনটা সেটা যদি আমি বের করে নিতে পারি তাহলেই আমি এর ঘনত্ব পেয়ে গেলাম, ঠিক আছে। তো ঘনত্ব যখন আমি পেয়ে গেলাম, তো তাহলে আমি কিন্তু যাচাই করতে পারি যে এটা পিওর নাকি পিওর নয়। কেন? না, একটা পিওর সোনার ঘনত্ব কত হয় আমি জানি, আর এটা যদি মধ্যে খাদ থাকে তাহলে এর ঘনত্ব যদি এর সাথে ম্যাচ না করে তাহলে খাদ আছে, আর যদি ম্যাচ করে যায় তাহলে এর মধ্যে কিন্তু পিওর সোনা আছে। ক্লিয়ার? ঠিক আছে, চলো, আশা করি তোমাদের আমার পড়ানো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আমাকে সাহায্য করো আরো এগিয়ে যেতে, তোমাদের জন্য আরো এরকম ভিডিও বানাতে, ঠিক আছে। চলো, আজকের মতো বাই, দেখা হচ্ছে আবার পরের চ্যাপ্টারের জন্য। টাটা।